প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত। আমাদের জাতীয় বাজেট নিয়ে নাগরিকের বিশেষ আয়োজন। এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি দীপ আজাদ। করোনা ভাইরাসের প্রকোপের মধ্যেই কয়েক ঘন্টা আগে জাতীয় বাজেট উপস্থাপন করলেন অর্থমন্ত্রী আ.হ.ম মোস্তফা কামাল। আমাদের নানা দুর্বলতা ও অব্যবস্থাপনার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে করোনা মহামারী। অর্থনীতি, স্বাস্থ্য ও শিক্ষা, পরিবহন, ব্যবসা সহ সব খাতেই করোনার ভারে জর্জরিত। এই প্রেক্ষিতে অর্থনৈতিক উত্তরণ ও ভবিষ্যৎ পথ খোঁজার বাজেটটি কেমন হলো, সে প্রশ্নের উত্তর খুঁজতেই এই বিশেষ আয়োজন। আজ আমাদের সঙ্গে যোগ দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর ফরাসউদ্দিন এবং সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর মুস্তাফিজুর রহমান। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ডক্টর মুস্তাফিজুর রহমান, আপনাকে দিয়েই শুরু করি। আসলে মানুষ আপনাদের কাছ থেকে জানতে চায়, যারা আমাদের বিশেষজ্ঞ, যারা অর্থনীতিটা বোঝেন, যারা দেশের অর্থনীতির চাকাটি আসলে সচল আছে কিনা, অর্থনীতিটা আসলে কোন পথে, মানে বিশেষ করে বলা যায় যে ট্রেনের চাকাটি কি লাইনচ্যুত হচ্ছে নাকি সে রেলপথের উপরেই আছে সে চাকাটি, সেটি আসলে সবচেয়ে বড় প্রশ্ন। এই প্রশ্নের প্রথমে আমি আপনাকে জানতে চাচ্ছি যে অর্থমন্ত্রী বলেছিলেন যে গতানুগতিক ধারার বাইরে হবে এবারে বাজেট। আসলে কি গতানুগতিক ধারার বাইরে কি অর্থমন্ত্রী যেতে পেরেছেন? ধন্যবাদ। আমার কাছে মনে হয়েছে যে একটি স্বীকৃতি আছে যে আমরা একটা ঝুঁকির মধ্য দিয়ে যাচ্ছি, এবং যেটা আপনি বললেন যে চাকা বিচ্যুতি হয়েছে রেল লাইনের উপর থেকে, কিন্তু সেই স্বীকৃতির মধ্য দিয়ে যে অনুমিতিগুলো নিয়ে এই বাজেটটা প্রণয়ন করা হয়েছে, সেখানে আমার মনে হয় যে খুব সুস্পষ্ট ধারণা পাওয়া যাচ্ছে না। আমরা কি ভাবছি যে এই কোভিড আমাদের 2 মাসের মধ্যে 3 মাসের মধ্যেই আমরা কাটিয়ে উঠতে পারবো এবং অর্থনীতি আবার পুরনো রেলে চলে উঠে যাবে, নাকি এটার অভিঘাত এটা দীর্ঘ সময় ধরে চলবে? আমরা কিন্তু দেখেছি যে এই যে স্বাস্থ্য ঝুঁকি, এই যে মানবিক একটা বিপর্যয়, অর্থনৈতিক একটা সংকোচের মধ্য দিয়ে আমরা গেলাম, সেটার প্রেক্ষিতে আমরা যেসব প্রাক্কলনগুলি করেছি, আমার কাছে মনে হয়েছে যে সেই প্রাক্কলনগুলিতে বেশ কিছু দুর্বলতা রয়েছে, যেটা বাজেটীয় কাঠামোকেও সেটা দুর্বল করেছে। যেমন আমরা যে প্রাক্কলন করেছি যে আমাদের প্রবৃদ্ধি কি হবে, সব ধরনের যেসব প্রবৃদ্ধির প্রজেকশন আছে তার থেকে আমরা বড় একটা প্রজেকশন নিয়ে 5.2% নিয়ে এই বছরটার কথা চিন্তা করেছি, যেখানে নাকি আমাদের 1,03,000 কোটি টাকার একটা 19টা আমাদের প্যাকেজ দিতে হয়েছে। সেখানে আমরা দেখছি যে আমাদের সম্পদ আহরণের যে টার্গেট 3,78,000 কোটি টাকা এনবিআর এবং এনবিআর বহির্ভূত, তো সেটা এবছরের প্রকৃত যেটা আমরা মনে করছি হবে, রিভাইজড থেকে 10% বেশি, কিন্তু প্রকৃত যেটা হবে 2.5 লাখ কোটি টাকার বেশি হওয়ার কথা না, সেটা থেকে প্রায় 50%-এর উপরে একটা টার্গেট নির্ধারণ করা হয়েছে। তো সেইটা এই চলমান এই ঝুঁকির মধ্য দিয়ে, এবং যেখানে নাকি ব্যবসায়ী, উদ্যোক্তা, বিনিয়োগকারীদের উঠে দাঁড়ানোর একটা বছর হবে আগামী বছর, সেখানে এই ধরনের প্রাক্কলন করার ফলে যেটা হবে যে আমাদের ঘাটতি কত হবে, ঘাটতি অর্থায়ন কোথা থেকে আসবে, সেগুলোর সূত্র কি হবে, এগুলো নিয়ে যে হিসাবগুলো করা হয়েছে, সেখানে কিন্তু হয়তো আমাদের আবার রিভিশন করার প্রয়োজন পড়বে। কয়েক মাস পরে আমাদেরকে হয়তো আবার একটা রিভাইজড বাজেটের কাছে যেতে হবে। সেই জন্য আমার মনে হয়েছে যে অনুমিতি এবং বাজেটের কাঠামো, এই দুটোর মধ্যে দুর্বলতা রয়ে গেছে। বেশ কিছু প্রস্তাব করা হয়েছে, কর প্রস্তাব, সেটাতে যাওয়া যেতে পারে, কিন্তু প্রাথমিক মন্তব্য হিসাবে আমি সেটা করব, কর প্রস্তাব এবং ব্যয় প্রস্তাবে যে অগ্রাধিকার যেগুলোকে দেয়া হয়েছে সেটা ঠিক আছে, সেখানে স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা, কৃষি, খাদ্য নিরাপত্তা, এগুলোকে অগ্রাধিকার দেওয়া হয়েছে, সেটা ঠিক আছে। সেখানেও যে অর্থ বরাদ্দ করা হয়েছে এবং অগ্রাধিকার নির্ধারণের ক্ষেত্রে আমরা টাকা কোথা থেকে আনবো, সেটার ক্ষেত্রে হয়তো আলোচনা করা যেতে পারে। 5,68,000 কোটি টাকার বিশাল বাজেট দিয়েছেন অর্থমন্ত্রী, কিন্তু সবচেয়ে বাজেটের একটা বড় বিষয় হচ্ছে যে সম্পদ আহরণ এবং সম্পদ বন্টন। সম্পদ আহরিত হলেই তো সম্পদ বন্টন হবে,
1,90,000 কোটি টাকা ঘাটতি, এই সম্পদ কিভাবে আহরিত হবে? সেটাই বলছিলাম যে ঘাটতি অর্থায়নের একটা বড় চাপ এবার থাকবে। আর আপনি যেটা বলছিলেন ঠিকই, এই বছরে যেটা নাকি আমরা বলছি যে রিভাইজ বাজেটে যে 3,48,000 কোটি টাকার এই বছরের একটা অনুমান করা হয়েছে, এর ফলে আমাদের ট্যাক্স জিডিপি রেশিও 9.9 থেকে এটা 13%-এর উপরে চলে গেছে। এটা মানে গত বছরের বাস্তব অবস্থা ছিল 9.9%। এবারের যদি আমি ধরি 5.2% গ্রোথ হয়েছে, তাহলে এটা 13%-এর মতো ট্যাক্স জিডিপি রেশিও। তো এটা তো কোনো বাস্তব পরিস্থিতির আসলে প্রতিফলন না। তারপরও যদি আমি এটাকে মেনে নেই, 1,90,000 কোটি টাকা যেটা আপনি বললেন, সেটার ঘাটতি অর্থায়নের দিক থেকে একটা বড় অংশ আসবে কিন্তু ব্যাংকিং খাত থেকে। এখন ব্যাংকিং খাত এই 1,03,000 কোটি টাকার যে 19টি স্টিমুলাস প্যাকেজ আছে, তার একটা বড় অংশ ব্যাংকিং খাতের মাধ্যমেই কিন্তু এটা বাস্তবায়িত হবে। সেখানে ব্যাংকিং খাত থেকে আবার বড় অঙ্কের একটা 90,000 কোটি টাকার কাছাকাছি একটা ঋণের প্রাক্কলন করা হয়েছে। সেইটা করতে গেলে আমার মনে হয় যে প্রাইভেট সেক্টরের ক্রেডিট প্রাপ্তির ক্ষেত্রে একটা সমস্যা হতে পারে। এক্ষেত্রে যেটা বলা হয়েছে যে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান যেমন বিপিসি এগুলোর কাছ থেকে যে উদ্বৃত্ত অর্থ আছে সেটা নেওয়া হবে। এটা আমার মনে হয় ঠিক আছে। দ্বিতীয়ত যেটা, সেটা হলো যে এবার হয়তো সঞ্চয়পত্র ইত্যাদিতে মানুষের বিনিয়োগ কমে যাবে, দু কারণে। আয়ও কমেছে, আর অন্য দিক থেকে সেখানে সরকার বেশ কিছু পদক্ষেপও নিয়েছেন যাতে মাল্টিপল অ্যাকাউন্টস না খোলা যায়। এক্ষেত্রে আমাদের পরামর্শ হবে হলো যে বৈদেশিক যে যে সহায়তা আমরা এখন পাচ্ছি সেটা দ্বিপাক্ষিক, বহুপাক্ষিক এবং কোভিড সংক্রান্ত, কোভিডের বাইরে এগুলো প্রজেক্টগুলোকে যদি আমরা ঠিক মতো সাজাতে পারি এবং বৈশ্বিক যে উদ্যোগগুলি নেওয়া হচ্ছে, G20 মিটিং আপনি জানেন যে হলো, যেখানে বলা হয়েছে যে জিরো ক্রেডিটে যে ইন্টারেস্টে এটা ঋণ দেয়া যায় জন্য বলা হয়েছে, এবং সরকারও প্রায় $3 বিলিয়ন উপরে বিভিন্ন ধরনের ঋণ এখন তারা নেগোশিয়েট করছেন। তো এগুলো ভালোভাবে করতে হবে, এবং আমরা যদি বৈদেশিক প্রজেক্টের বাস্তবায়ন সক্ষমতা বাড়াতে পারি, তো তাহলে কিন্তু ব্যাংকিং সেক্টরের উপরে চাপটাও কম হবে। কিন্তু বৈদেশিক প্রজেক্টের বাস্তবায়ন কিন্তু আমরা গত কয়েক বছর ধরে দেখেছি যে আমাদের নিজস্ব অর্থায়নের প্রজেক্টের বাস্তবায়ন থেকে তুলনামূলকভাবে কম হয়েছে। সেখানে নানান ধরনের নজরদারি, খবরদারি থাকে, এবং সেগুলোতে আমাদের এক ধরনের অনীহাও আমরা দেখেছি ওগুলো বাস্তবায়নে। এবার কিন্তু সেই সুযোগ নেই। আমাদেরকে ভালোভাবে এগুলো বাস্তবায়ন করতে হবে যাতে করে বেশি টাকা আমরা আনতে পারি, বেশি ব্যয় করতে পারি, এবং অভ্যন্তরীণ সূত্র থেকে নেয়ার, বিশেষত ব্যাংকিং খাত থেকে নেয়ার যে চাপটা থাকবে আগামী অর্থ বছরে, সেটাকে আমরা কিছুটা হলেও আমরা নিরসন করতে পারবো। জাতীয় রাজস্ব বোর্ডের লক্ষ্যমাত্রা হচ্ছে 3,30,000 কোটি টাকা তাদেরকে আহরণ করতে হবে। আপনি কি মনে করেন যে এনবিআর মানে গত বাজেটেই যেটি লক্ষ্যমাত্রা ছিল সেটি অর্জন করতে পারেনি, এখন আরও তো লক্ষ্য আরও বাড়িয়ে দেওয়া হলো, সেক্ষেত্রে কি আমাদের এনবিআর একটা বেসামাল অবস্থায় পড়ে গেল কিনা, বা সেটি তার করার সক্ষমতা আছে কিনা? জি, আমাদের যে আশঙ্কাটা সেটা হলো যে যখন বাস্তবের একেবারে বাইরে কোনো একটা টার্গেট দেওয়া হয়, তখন কিন্তু তারাও হতোদ্যম হয়ে যান। এর আগে আমাদের সবচেয়ে বেশি আমাদের ট্যাক্স গ্রোথ ছিল হলো 23%, যেটা 2011 সালে ছিল। এখন এই বছরের বাস্তব যেটা অর্জিত হবে বলে আমরা ধারণা করছি, সেটার সাথে যদি বিবেচনা করি, এটা প্রায় 50% কাছাকাছি একটা প্রবৃদ্ধির কথা বলা হচ্ছে। তাহলে অবশ্যই এখানে একটা তো সমস্যা হবে, এবং অনেক ক্ষেত্রেই আপনি কর প্রস্তাবগুলি দেখবেন যে অনেক জায়গায় ছাড় দিতে হচ্ছে আমাদের। হ্যাঁ, সেটা ব্যক্তি করের ক্ষেত্রে, কর্পোরেট করের ক্ষেত্রে বিভিন্ন ধরনের ইনসেনটিভ, তারপরে অপ্রত্যক্ষ যেসব আছে সেখানেও ইম্পোর্টের স্টেজে এআইটি, ভিএটি ইত্যাদি অনেক ক্ষেত্রে আমরা এসডি, আমাদের আমদানি কর, এগুলি বিভিন্ন ক্ষেত্রে আমরা কিছুটা যৌক্তিকভাবেই ছাড় দিতে হচ্ছে, সেগুলো অব্যাহত রাখতে হবে আমাদের আগামী অর্থ বছরে। সুতরাং অবশ্যই এনবিআর এর উপরে এবং এনবিআর এর বাইরেও কিন্তু 17%-এর 15%-এর মতো ট্যাক্স এনবিআর এর বাইরে থেকেও আমাদের হয়। তো এক্ষেত্রে আমাদের ট্যাক্স এফোর্ট বাড়ানো, যারা কর ফাঁকি দেয় সেখানে
আরো শক্তিশালী অবস্থান নেয়া, এবং যেমন এইবার একটা ভালো উদ্যোগ নেওয়া হয়েছে যে ওভার ইনভয়েস আন্ডার ইনভয়েস করলে একটা 50% মতো সেখানে একটা তাদের কাছ থেকে আদায় করা, এগুলোর চেষ্টা করা হচ্ছে। তো সেখানে যদি আমাদের কর ফাঁকি এবং যারা কর কম দিচ্ছেন এরকম একটা জাতীয় ঝুঁকির একটা বছরে তাদের যদি আইনের আওতায় নিয়ে আসা হয়, বিভিন্ন মামলাগুলি যদি দ্রুত যেগুলো আমরা যদি সেগুলো ফয়সালা করতে পারি, তাহলে আমরা এই চলমান বছরের থেকে আরো যতটা সম্ভব বৃদ্ধি করতে পারবো। কিন্তু যে টার্গেট দেওয়া হয়েছে সেই টার্গেটটা কিন্তু একটা বাস্তবসম্মত হয়েছে বলে কোনো মতেই মনে হচ্ছে না, প্রকৃত যে আদায় হবে তার নিরিখে। ডক্টর মুস্তাফিজ, আমরা ছোট্ট একটা বিরতি নেব। বিরতির পর ফিরে এসে এই কেমন হলো বাজেট সে বিষয়ে আপনার সাথে কথা বলবো। আশা করি আপনি আমাদের সঙ্গে থাকছেন। দর্শক, বিরতি নিচ্ছি, আশা করি আমাদের সঙ্গেই থাকবেন। প্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত আবারও এবং ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। কথা বলছিলাম কেমন হলো বাজেট তা নিয়ে সেন্টার ফর পলিসি ডায়ালগের সম্মানীয় ফেলো ডক্টর মুস্তাফিজুর রহমানের সঙ্গে, এবং আরেকজন অতিথি আমাদের সঙ্গে যোগ দেওয়ার কথা, কিন্তু তথ্য প্রযুক্তির বিভ্রাটের কারণে তিনি এখন আমাদের সাথে যোগ দেননি। তিনি বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর ফরাসউদ্দিন। তিনি আশা করি আমাদের সঙ্গে খুব দ্রুতই যোগ দেবেন। জনাব মুস্তাফিজুর রহমান, একটি হচ্ছে যে এবার করোনা ভাইরাসের কারণে এবার বাজেটের প্রতি মানুষের একটি দৃষ্টি ছিল যে স্বাস্থ্য খাতে কেমন বরাদ্দ হয়। সেক্ষেত্রে দেখা গেছে যে গত বছরে ছিল 29,464 কোটি টাকা, আর এবছর বরাদ্দ হচ্ছে 41,027 কোটি টাকা। তার মানে বরাদ্দ বেড়েছে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে যে এই মহামারীর পরে আমাদের দেশে যে স্বাস্থ্য ব্যবস্থার যে নাজুক অবস্থা বা অবকাঠামো, সেটি কিন্তু আপনার আমাদের সবার সামনে তুলে ধরা হয়েছে বা দেখেছি আমরা। সেক্ষেত্রে এই বরাদ্দ বৃদ্ধি আসলে আমাদের স্বাস্থ্য ব্যবস্থাকে, আমাদের জনগণের যে স্বাস্থ্য সেবা, সেটি আসলে কতটুকু ভূমিকা রাখতে পারবে? ধন্যবাদ। আপনি ঠিকই বলেছেন যে চলমান যে কোভিডের যেটা আমরা এই কয়েক মাস দেখলাম, এর ফলে আমাদের যেটা আমরা উপলব্ধি করতে পেরেছি সেটা হলো যে শুধু এটা অর্থায়নের ব্যাপার না। হ্যাঁ, অর্থায়ন তো বটেই, আমাদের এর আগে এটা 0.9% ছিল জিডিপি, যেটা সাউথ এশিয়াতেও অন্যতম কম। কিন্তু আবার মানুষ যে ব্যয় করছিলেন নিজেদের পকেট থেকে, সেটা আবার সাউথ এশিয়াতে সবচেয়ে বেশি ছিল। এখন এর পরও এই যে কম অর্থায়ন যেটা হয়েছিল, সেই অর্থায়নেরও প্রেক্ষিতে আমরা যদি দেখি যে সেটাও যে ব্যয় করা, সেটাও কিন্তু সেখানে আমাকে দেখা দেওয়ার দরকার নেই, আপনারা দেখলেই হলো। সেটা কিন্তু সবটা কিন্তু ব্যয় হচ্ছিল না। গত এক দশকে 85% মতো আমরা ব্যয় করতে পারছিলাম। সুতরাং সেখানে হঠাৎ করে বাজেট বাড়ালে সেটা ব্যয়ের সক্ষমতারও একটা ব্যাপার আছে, প্রাতিষ্ঠানিক সক্ষমতা। তো আমরা কিন্তু এই ব্যবস্থাপনা, ব্যয়, এই অর্থ বরাদ্দ, সেখানে জনবল, ইকুইপমেন্টস, সব জায়গায় দুর্বলতা দেখেছি এবং আমরা চলমান দেখছি আমরা সবাই। তো সেটাকে কাটিয়ে ওঠার জন্য যেটা দেয়া হয়েছে, আমার মনে হয় যে সেটা ভালো, কিন্তু বাস্তবায়নের দিকে নজর দিতে হবে। এবং আওয়ামী লীগের ম্যানিফেস্টোতে ছিল ক্রমান্বয়ে এটা স্বাস্থ্য, সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষার দিকে নিয়ে যাওয়ার একটা প্ল্যান ছিল। আমরা আশা করব যে সেটা করা হবে। আমাদের সাথে ডক্টর ফরাসউদ্দিন যোগ দিয়েছেন, আমরা একটু তার কাছে যাচ্ছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য, ডক্টর ফরাসউদ্দিন। আপনাদেরকে অনেক ধন্যবাদ। প্রফেসর মুস্তাফিজুর রহমানের কথা শুনছিলাম, খুব যুক্তিসঙ্গত, ভালো ভালো কথা উনি সবসময় বলেন, আজকেও বলছিলেন। আমাকে জিজ্ঞেস করেন কিছু। আমি একটু জানতে চাচ্ছি আপনার কাছে, সেটি হচ্ছে যে আপনি একটু সংক্ষেপে যদি বলেন বাজেট যেটি প্রস্তাব করা হলো সেটি আপনার দৃষ্টিতে কেমন হচ্ছে, বা এটির কোনো দুর্বলতা আপনার চোখে পড়েছে কিনা, বা কোনো ভালো দিক চোখে পড়েছে কিনা? আমি প্রথম ইতিবাচক দিক বলি, কারণ ইতিবাচক খুব বেশি নাই। প্রথমত হলো এখানে ওই করোনার জন্য একটা 10,000 কোটি টাকার থোক বরাদ্দ করা হয়েছে। এটা যদি আকল বুদ্ধি করে ঠিক মতো করা হয় তাহলে করোনাকে হয়তো নিয়ন্ত্রণে আনা যাবে। দ্বিতীয় হলো কৃষি খাতে কিন্তু প্রচন্ড প্রণোদনাও আছে, সমস্ত সাবসিডি ভর্তুকি বজায় আছে, ফসলও ভালো হয়েছে। এখন খালি ওই যে ফলনটা হয়েছে এইটাকে প্রকিউরমেন্টে আনা। প্রকিউরমেন্টের গতি খুব ভালো না। এখানে বরাবরের মতোই কিছু দুর্নীতিবাজ কর্মকর্তা এবং মিল মালিকরা মিলে আমার কিষানের কাছ থেকে এখনো নিচ্ছে না।
ওইখানে দরকার হলে আমি বলেছি যে সশস্ত্র বাহিনী লাগাইয়া ওইটা ভালো মতো প্রকিউরমেন্ট করা দরকার, কারণ এটার উপর খাদ্য নিরাপত্তা নির্ভর করছে। আর ভালো দিক যেটা আছে, এমএসএমই এর কথা বলা হয়েছে কিন্তু এর বিস্তারিত নাই। কিন্তু আমি প্রফেসর মুস্তাফিজুর রহমানের কথার সূত্র ধরে যেতে চাই। বাজেটটাতে বলা হয়েছে আগামী বছর প্রবৃদ্ধি হবে 8.2 ভাগ। 8.2 ভাগ যদি প্রবৃদ্ধি হতে হয়, তাহলে জিডিপির শতকরা 36 ভাগ বিনিয়োগ করতে হবে। এবং সেই বিনিয়োগ যদি করতে হয়, যেভাবে বাজেটে আপনার রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে, শুধু রাজস্ব বোর্ডই করবে 330 কোটি, 3,30,000 কোটি টাকা। এটা আমার কাছে খুব যুক্তিসঙ্গত মনে হয় না। তবে এখানে যাওয়ার একটা বাঁকা রাস্তা আছে, যদি গভর্নমেন্ট ওই রাস্তায় যেতে চান, এবং কিছু ইঙ্গিত বাজেটে আছে। রাস্তাটা হলো এই, প্রথমত হইল দেশ থেকে যে প্রতি বছর 600-700 কোটি ডলার পাচার হয়, ওইখানে একটা শক্ত হাতে জ্যোতি টানতে হবে কোনো অবস্থায়। এবং ইচ্ছা করলে বিভিন্ন যে প্রতিষ্ঠান আছে, বাংলাদেশ ব্যাংক আছে, কাস্টমস আছে, সিভিল এভিয়েশন আছে, যদি সরকার কৃত সংকল্প হয় তাহলে ওইটাকে আটকে দিতে হবে। আটকে দিলে কিন্তু যারা পাচারকারী তারা একটা বার্তা পাবে। তারপরে বাজেটে আছে, আমি আরো খোলাসা করে বলি, যে যার কাছে যত অপ্রদর্শিত আয় এবং কালো টাকা আছে, তারা সেই টাকা এইবারের বাজেটের মাধ্যমে অর্থনীতির মূল ধারায় নিয়ে আসতে পারবে। অর্থাৎ বিভিন্ন স্ল্যাবে যে কর হার আছে, কোনো পেনাল্টি ছাড়া ওই হারেই তারা কর দিতে পারবে। তবে সরকার একটা প্রতিশ্রুতি দিবে যে যারা এইভাবে কালো টাকাকে মূলধারায় আনবে, তাদেরকে এই ব্যাপারে ভবিষ্যতে আর কোনো প্রশ্ন জিজ্ঞেস করা হবে। তবে শর্ত থাকে যে যদি 30 জুন 2021-এর পরে কারো কাছে কোনো কালো টাকা থাকে, তাহলে সেই টাকাটা বাজেয়াপ্ত করা হবে এবং সেইটা আইনগ্রাহ্য ভাবে কোর্টে যাওয়া যাবে। এই চাপটা যদি থাকে, তাহলে আমার মনে হয় রাজস্ব আহরণ অনেক বেশি হবে, বাইরে যাওয়ার রাস্তাটা বন্ধ করতে হবে। আমরা ছোট্ট একটা বিরতি নেওয়ার সময় এসেছে আবার। ডক্টর ফরাসউদ্দিন, আপনার কাছে আমি আবার বিরতির পর ফিরবো, এবং ডক্টর মুস্তাফিজুর রহমান আপনি আমাদের সঙ্গে থাকবেন। আশা করছি আমাদের এই আলোচনায় অবশ্যই আমাদের দর্শকরা এই বাজেট সম্পর্কে অনেক কিছু জানতে পারছেন। প্রিয় দর্শক, আমাদের সঙ্গেই থাকুন। ছোট্ট বিরতির পর ফিরে এসে আলাপ করব কেমন হলো বাজেট। প্রিয় দর্শক, আবারও ধন্যবাদ আপনাদেরকে আমাদের সঙ্গে থাকার জন্য। আলাপ করছিলাম প্রস্তাবিত বাজেট নিয়ে, কেমন হলো এবছরের অর্থ বছরের বাজেট, সে বিষয়ে কথা বলছিলাম বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর মোহাম্মদ ফরাসউদ্দিন এবং সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর মুস্তাফিজুর রহমানের সঙ্গে। জনাব ফরাসউদ্দিন, আমি একটু আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে এবার যে জিডিপির প্রবৃদ্ধি ধরা হচ্ছে 8.2%, আপনি কি মনে করেন যে এটি এই যে করোনা মহামারী চলমান, এই যে দুর্যোগ চলছে, এই দুর্যোগের মধ্যে আপনার সমস্ত অর্থনীতির চাকাটি কিন্তু অচল হয়ে গেছে, বিশেষ করে সরকারি হোক বেসরকারি খাত হোক, সমস্ত খাতই বলতে গেলে আপনার এখনও চাকাটা অনেকটা বলতে 10% চাকাও আপনার সচল হয়নি। সেক্ষেত্রে কি এই যে প্রবৃদ্ধির হার যেটি ধরা হচ্ছে, এটি কি অর্জন করা সম্ভব হবে আমাদের? আমি আপনাকে একটা কথা বলি, বাজেটটা সবসময় একটা আশা জাগা নেওয়া ব্যাপার থাকে। আপনি যে প্রশ্ন করছেন এটা খুব প্রণিধানজনক। অর্থনীতি যারা চর্চা করেন তাদের মধ্যে যারা বেশি আশাবাদী আমার মতো এবং প্রফেসর মুস্তাফিজুর রহমানের মতো, আমরা সবসময় বলি যখন একটা আঘাত আসবে, এই আঘাতটাকে যদি পরাস্ত করা যায় তাহলে প্রত্যাঘাত অনেক শক্তভাবে নেওয়া যায়। অর্থাৎ আমরা বলছি যে এই যে করোনার যে মহাসংকট চলছে, এই যে দুশ্মন, একে যদি আগামী 1-2 মাসের মধ্যে সরকার, রাষ্ট্র, সমাজ কবজায় নিয়ে আসতে পারে, আবার যদি অর্থনৈতিক কর্মকাণ্ড শুরু করা যায়, তাহলে বহির্বিশ্বটা এমনভাবে ঘুরে দাঁড়াবে যে আমাদের অর্থনীতির পুনরুত্থান সম্ভব এবং ওই ধরনের না হলেও কাছাকাছি প্রবৃদ্ধি নেওয়া যাবে। তার একটা অন্যতম পূর্ব শর্ত হলো আমাদেরকে স্ট্র্যাটেজিক কৌশলে যেতে হবে। সেটা কি? এই যে পৃথিবীতে অর্থনৈতিক পরাশক্তিগুলো
এখন লড়াই ঝগড়ার মধ্যে চলে গেল, যার ফলে যুক্তরাষ্ট্র চীন থেকে তার সমস্ত বিনিয়োগ ইন্দোনেশিয়ায় নিয়ে গেল, আর চীনের সমস্ত বিনিয়োগ সারা পৃথিবী থেকে ভিয়েতনামে নিয়েছে এবং অন্যান্য জায়গায় নিচ্ছে। চাইনিজদের সমস্ত স্টুডেন্ট ভিসা সমস্ত পশ্চিমা দেশ বন্ধ করে দিয়েছে, ক্যান্সেল করছে। এই পরিপ্রেক্ষিতে আমরা তেমন কিছু করছি কিনা, যদি আমরা একটা স্ট্র্যাটেজিক কৌশলে যেতে পারতাম, যদি আমরা কোরিয়ান ইপিজিএস এর প্রোগ্রামটা সলভ করে ফেলতে পারতাম, তাহলে কিন্তু ম্যাসিভ একটা ফরেন এফডিআই আসতে পারতো। আর ওই যে বললাম, উইথ এ ভেঞ্জেন্স অর্থনীতির পুনরুত্থান হতে পারতো। অনেকগুলা যদি আছে, সেই যদি সবগুলা মিলবে কিনা জানি না, মিললে সম্ভব, আর না হলে একটু মনে হয় স্বপ্ন ধরার মতো হয়ে যাবে। ডক্টর মোস্তাফিজুর রহমান, আমি একটু আপনার কাছে জানতে চাচ্ছি যে এই প্রস্তাবিত বাজেটের ফলে কি সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বাড়বে? মানুষকে যদি একটু পরিষ্কার করে বলুন। আমার মনে হয় যে বাজেটে অনেক ক্ষেত্রে কর ছাড় দেওয়া হয়েছে বিভিন্ন। এটা ব্যক্তি খাতের করের নিম্নতম যে সীমা, সেই সীমাটা আপনি জানেন যে 3 লাখ টাকা করা হয়েছে 2.5 লাখ টাকার জায়গায়। পুরুষদের ক্ষেত্রে 3 লাখ, নারীদের ক্ষেত্রে 3.5 লাখ। হ্যাঁ, এবং নারীদের ক্ষেত্রে এটা আরো বেশি। সো এবং কিছু কিছু নিত্য প্রয়োজনীয় যেসব পণ্য আছে তার মধ্যে কিছু আমরা দেখেছি যে আমদানি পর্যায়ের বিভিন্ন শুল্ক ছাড়ও দেওয়া হয়েছে। এখন মানুষের জীবনযাত্রার মান বাড়ার একটা বড় যেটা আর কি নিয়ামক, যেটা ডক্টর ফরহাদ স্যারও বললেন, যে আমাদের প্রবৃদ্ধি বিনিয়োগ আমরা যদি ভালো করতে পারি তাহলে মানুষের আয় হবে এবং তার ক্রয় ক্ষমতা বাড়বে। তো সেই জায়গাটাতে উনি যেটা বলেছেন, এবং আপনি দেখেন যে বিনিয়োগ হলো খুবই ইম্পর্টেন্ট। সুতরাং সেদিকটাতে আমরা যদি দেখি, ভিয়েতনামের কথা ডক্টর ফরহাদ বললেন, ভিয়েতনামের জিডিপি আমাদের জিডিপির প্রায় কাছাকাছি, আমাদের $310 বিলিয়ন, তাদের আরেকটু কম। কিন্তু আমাদের রপ্তানি এবছর $40 বিলিয়ন কাছাকাছি হওয়ার কথা ছিল, আর ভিয়েতনামের $220 বিলিয়ন রপ্তানি। তারা ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট ইত্যাদি তারা অনেক বেশি আমাদের থেকে আকর্ষণ করতে পারে। সুতরাং সক্ষমতা আমাদের এইসব জায়গাগুলোতে যদি আমরা বাড়াতে পারি, আমাদের বিনিয়োগ পরিবেশ যদি আমরা বাড়াতে পারি, তাহলে প্রবৃদ্ধি আমরা ভালো করতে পারবো। কিন্তু বছরের পর বছর এসব জায়গায় অনেক সমস্যা রয়ে গেছে। আমাদের বৈদেশিক বিনিয়োগ আপনি জানেন যে এখনো অনেক কম। তো সুতরাং সেটার একটা যদি আমরা আনতে পারি, তাহলে সেখানে কর্মসংস্থান, সাধারণ মানুষের জীবনযাত্রার মান বৃদ্ধি করা, এগুলো আমরা করতে পারবো। আর বাজেটের কারণে মূল্য বৃদ্ধি বা ইত্যাদির আমি সেটা দেখছি না, বরং সরকার কিছু ক্যাশ ইনজেকশন দিচ্ছেন, সেফটি নেট বাড়াচ্ছেন। সুতরাং কনজাম্পশনের দিক থেকে তাদের কিছুটা সুরক্ষা দেওয়ার চেষ্টা করছেন, খাদ্য নিরাপত্তা। কিন্তু আমাদের আসলে তো আরো দ্রুত প্রবৃদ্ধির মধ্যে যেতে হবে। আমরা তো খুব সাধারণ জীবনযাত্রার মান তো আমাদের তো এখনো আরো অনেক উন্নত করতে হবে। আমাদের মাথা পিছু আয় এখনো অনেক কম। সুতরাং সেই জায়গায় দিক থেকে যদি আমরা চিন্তা করি, তাহলে আমাদের আরো অনেক কিছুই আসলে করার আছে। এবং এটা কেবলমাত্র কর কিছু কমানো হলো বাড়ানো হলো সেটার ব্যাপার না। ভালো কর্মসংস্থান, শোভন কাজ, ভালো মজুরি পেতে পারেন এমন ধরনের কাজ, এগুলোর সুযোগ আমাদের বৃদ্ধি করে জীবনযাত্রার মান বাড়াতে হবে। ডক্টর মোস্তাফিজুর রহমান, আমরা অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে। আমি আপনার কাছে সংক্ষেপে জানতে চাইবো, আমাদের অর্থমন্ত্রী দ্বিতীয়বারের মতো তার বাজেট উপস্থাপন করলেন এবার। আর সেক্ষেত্রে এবারের বাজেটকে আপনি যে উপস্থাপন করা হলো, প্রস্তাবিত বাজেট যেটি, সেই জন্য আপনি অর্থমন্ত্রীকে একজন অর্থনীতিবিদ হিসাবে 10-এর মধ্যে কত দেবেন? দেখুন, একটা চ্যালেঞ্জের বছর এই বছরটা, অনেক একটা চ্যালেঞ্জের বছর। হ্যাঁ, কোভিড এর কারণে অর্থনীতি বিপর্যস্ত, যেটা বললাম, সেটা হেলথ, হিউম্যানিটেরিয়ান, ইকোনমিক, বিভিন্ন ধরনের রিস্কের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। একদম শেষ করে দেব অনুষ্ঠান, একটু স্কোরটা যদি একটু বলেন। সুতরাং দেখেন, আমি শিক্ষক মানুষ, আমি ছাত্র যদি হতো তাহলে সেখানে তো আমি ছাত্রদেরকে খুবই কড়া মার্কিং করি আর কি। সুতরাং আমার কাছে 6 পেলে এটা আমার ছাত্ররা মনে করে যে অনেক। আপনি কি অর্থনীতিতে 6 দিচ্ছেন? আমি ওনাকে মার্কস দেওয়ার মতো আমার সেই আসলে ইচ্ছা নাই, কিন্তু উনি চেষ্টা করেছেন। কিন্তু আমার মনে হয় যে আরো এটা বাস্তবায়নের উপরে নির্ভর করবে, এবং আরো হয়তো যদি বাস্তবসম্মত ভাবে উনি করার সুযোগ থাকতো,
উনি ডক্টর অনেক মোস্তাফিজুর রহমান, সীমাবদ্ধতার আপনাকে মধ্যে কাজ অসংখ্য করেন, ধন্যবাদ। এটা আমরা জানি। আমরা অনুষ্ঠান এখানেই শেষ করছি। প্রিয় দর্শক, আগামীকাল সন্ধ্যা 6:30টায় দেখা হবে কেমন হলো বাজেট সে নিয়ে আমার সাথে যোগ দেবেন নতুন নতুন অতিথিরা। আমরা আশা করি আপনাদের অনেক প্রশ্নের উত্তর এইসব অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরতে পারবো আমরা। ধন্যবাদ।